ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি 7টায় বাংলা। করোনা আবহে নতুন সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বাংলায় কর্মরত 185 জন নার্সকে ফিরিয়ে নিল মণিপুর। জানবো পুরো বিষয়ে আমাদের প্রথমে টেলিফোনে কথা বলে। সন্দীপ, কি জানতে পারছো? দেখুন, নতুন করে সংকটে পড়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং সেই সংকটটা একেবারে আচমকা আসা একটা সংকট। গতকাল মণিপুর সরকারের তরফে এ রাজ্যে মণিপুরের থেকে এসে এই রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত 185 জন নার্সকে ফেরত নিয়ে গিয়েছে মণিপুর সরকার। তাদেরকে কলকাতা থেকে বাসে করে ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। তারা রওনা দিয়েছেন, তারা এই মুহূর্তে রাস্তাতেই রয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে কলকাতার বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালে কর্মরত এই নার্সদের ফেরত নিয়ে যাওয়ার পর মণিপুরের বিভিন্ন হাসপাতালে তাদেরকে কাজে লাগাতে চায় মণিপুর সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একটা বড়সড় সংকট তৈরি হয়েছে এ রাজ্যের বিভিন্ন হাসপাতালে। আমরা জানি যে এ রাজ্যের যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি কোভিড হাসপাতাল রয়েছে, অনেক হাসপাতালে করোনা বেড রয়েছে। আমরা যদি তালিকার দিকে তাকাই, এই 185 জন নার্সের মধ্যে পিয়ারলেস হাসপাতালের 25 জন নার্স রয়েছেন, আরএন টেগোর হাসপাতালের 10 জন নার্স রয়েছেন, মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের 3 জন, আইরিশ হাসপাতালের 11 জন, অ্যাপোলো হাসপাতালের 10 জন, এএমআরআই এর 8 জন, ফর্টিসের 16 জন, চারনকের 27 জন, ইটিএফ এর 10 জন, আরএসভি নার্সিং হোমের 3 জন, বিএমডব্লিউসিসি নার্সিং হোমের 11 জন, কেপিসি মেডিকেল কলেজের 3 জন, বিপি পত্তার হাসপাতালের 9 জন, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার 1 জন, এনএইচআই হাসপাতালের 1 জন, আইকিউসিসির 2 জন, রুবি জেনারেল হাসপাতালের 6 জন, একটি নিউরো হাসপাতালের আরো 4 জন নার্স রয়েছেন। এছাড়াও কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কাজে যোগ দেননি, কিন্তু এখানে থাকেন এমন মণিপুরের নার্স আরো 13 জন রয়েছেন এবং হেলথ ওয়ার্কার আরো 6 জন রয়েছেন। এই বিপুল সংখ্যক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ফেরত নিয়ে যাওয়া হয়েছে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলি আশঙ্কা করছেন যে ওড়িশা সরকার এবং ত্রিপুরা সরকারও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। তারা একই পথে হেঁটে এ রাজ্য থেকে তাদের নার্স ফেরত নিয়ে যেতে পারেন, এমন আশঙ্কায় ভুগছে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল। কেননা ওড়িশা এবং ত্রিপুরার বহু নার্স এ রাজ্যে কাজ করেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে। ফলে তারাও যদি চাকরি ছেড়ে দিয়ে চলে যান তাহলে বড়সড় সংকট তৈরি হবে আরো, এমনটাই আশঙ্কা তাদের। যদিও যারা এই 185 জন নার্স চলে গিয়েছেন, মণিপুরে ফেরত গিয়েছেন তাদের নিজের রাজ্যে বাংলা থেকে, এদের মধ্যে অনেকে চাকরি থেকে রিজাইন করে চলে গিয়েছেন, অনেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে তারা চলে গিয়েছেন। ফলে অনেক হাসপাতাল এখনো তারা জানেনই না, যে সরকারিভাবে তারা জানেন না যে এই নার্সটি চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। ফলে এইরকম একটা সংকট তৈরি হয়েছে। 185 জন মণিপুরের নার্স বাংলায় যারা কর্মরত ছিলেন তারা একসঙ্গে এ রাজ্য ছেড়ে চলে যাওয়ায়। শিলাদিত্য। ধন্যবাদ সন্দীপ। কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। এ ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলেছিলাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। ভেরি চিপ পলিটিক্স। কারণ মণিপুর গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্টরা তারা কি করছেন যে এই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে, যাদের মধ্যে নিশ্চয়ই একটা দুশ্চিন্তা আছে, তারা বাইরে থাকছে, এইটা কেন করলো তার করার ব্যাপারটা হলো, হ্যাঁ তারা সত্যি কথা আমি হয়তো চাইবো এইটা বিশ্বাস করতে যে তারা তাদের মানে ছেলে মেয়েদের ভালোটা সে হয়তো ভাবছেন, কিন্তু যে কাজটা করলেন সেটা খানিকটা ছেলে মানুষই। এবং আমার মানে চিকিৎসক হিসেবে যেটা আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, যে আমরা নানান সময় তো নানান স্বাস্থ্য ব্যবস্থা, নানান প্রিভেন্টিভ প্রোগ্রামের ওপর ছড়ি ঘোরাই, ইন্সপেকশন করি, অমুক তমুক করি, তো সেখানে তারা এগুলোর দিকে নজর রাখুন। কারণ দিস ইজ অলসো পার্ট অফ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেডারে থাকতে হবে, যে এক একটা স্টেট গভর্নমেন্ট, এক একটা হসপিটাল যদি এই সময় আমরা পারস্পরিক হেলথ কেয়ার স্টাফ নিয়ে যদি এইরকম নাটুকে পলিটিক্স করতে শুরু করি, যে ছেলেমেয়েরা চিন্তিত বলে তাদের 200 জনকে বাসে নিয়ে চলে গেলাম, এটা কিন্তু একটা ম্যাচিওর অ্যাপ্রোচ কোনো মতেই নয়। আর এটা ভেবেও খারাপ লাগছে ছেলেমেয়েগুলিও সাফার করবে।
করোনা আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালে দুই স্বাস্থ্যকর্মী হাসপাতাল চত্বরে যে দুটি আবাসনে এরা থাকতেন সে দুটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই আবাসনে ঢোকা বেরোনো নিষেধাজ্ঞা। ওই দুটি আবাসনের বাসিন্দা হাসপাতালে কর্মীদের আপাতত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা হবে। পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহ পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী বেলেঘাটা আইডিতেই চিকিৎসাধীন। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ফের দুজন স্বাস্থ্যকর্মী নভেল করোনা ভাইরাস আক্রান্ত এবং এই খবর পাওয়া মাত্র হাসপাতালের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মীরা যে আবাসনে থাকেন সেই আবাসন চত্বরটাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে সেই আবাসন থেকে কেউ বেরোবেন না এবং কেউ ঢুকবেন না। সেই আবাসনে থাকা কর্মীরা হাসপাতালে কাজ করবেন না এবং এই মুহূর্তে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে অস্থায়ী কর্মীদের নিয়োগ করে অস্থায়ী কর্মীদের দিয়েই পরিষেবা স্বাভাবিক রাখা হবে। এছাড়া ওই আবাসনে যারা আছেন তাদের যা ওষুধ লাগবে, যা খাবার দাবার লাগবে, হাসপাতাল এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাহায্য করা হবে এবং কারোর ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা গেলে তাদের সেই উপসর্গ দেখে সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আগামী সপ্তাহে আবার রিপোর্ট পুনর্মূল্যায়ন করা হবে এবং দেখা হবে যে এই যে কন্টেইনমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মী আবাসনে সেই সিদ্ধান্ত বলবৎ রাখা হবে কিনা বা সেটা তুলে দেওয়া হবে কিনা এবং তারপরেই এই আবাসনের কর্মীরা কাজে যোগ দেবেন কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মোটের ওপর হাসপাতালের যে নতুন করে দুজন করোনা ভাইরাস চিহ্নিত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলং করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। করোনা আক্রান্ত কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের এসআই আরো 19 জনের নমুনা সংগ্রহ। পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত কমব্যাট ফোর্সের ওই এসআই গতকাল তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই পুলিশ কর্মী সংস্পর্শে আসায় আরো 19 জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত দুই আরপিএফ জওয়ান হাওড়া স্টেশনে কর্মরত দুই জওয়ানের শরীরে সংক্রমণ। আক্রান্ত দুই জওয়ান রেলের হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের একজন হেড কনস্টেবল, অপরজন কনস্টেবল। ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে করোনার থাবা। বিএমআরসি হাসপাতালে করোনা আক্রান্ত নার্স, স্বাস্থ্যকর্মী সহ 8 জন সিল করে দেয়া হলো হাসপাতালের একটি ফ্লোর। বন্ধ রোগী ভর্তি। হাসপাতালে জীবাণু মুক্ত করার কাজ চলছে। কৃষি ও অন্যান্য ক্ষেত্রে 11টি ত্রাণ প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। কৃষকদের জন্য 1 লক্ষ কোটির বিশেষ প্রকল্প। কৃষকদের আয় বৃদ্ধি পরিকাঠামোর জন্য প্যাকেজ। 1 লক্ষ কোটির প্যাকেজের আওতায় হিমঘর, শস্য গুদাম ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। We provide 1 lakh crore for aggregators, FPOs, primary agriculture cooperative societies, farmer producer organizations which are mentioned, FPOs, all for strengthening the farm gate infrastructure. Farm gate infrastructure are cold chains, post-harvest management infrastructure, storage centers, yards from where they have to do it. So this fund for 1 lakh crore is being created. Here private entrepreneurs, agricultural entrepreneurs, startups, all of whom are now looking at facilitating by procuring from the farmers and reaching out with value addition to the global markets, don't have the infrastructure. So this fund for 1 lakh crore will immediately address that issue, and that fund will be created at the earliest. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বললেন প্রতিক্রিয়া শোনাবো। ও তো ওনার জ্যাকেটে ভর্তি আছে ওনার প্যাকেজ আর জ্যাকেট একরকম হয়ে গেছে। যতক্ষণ না অনুভূতি পাবো, যতক্ষণ না বুঝতে পারবে সাধারণ মানুষ, ততক্ষণ ঘোষণাই থেকে যাবে। এর বাস্তব দিকটা আগে দেখতে হবে। যতক্ষণ না বাস্তবটা দেখছি ততক্ষণ মন্তব্য করা সঠিক হবে না। কিন্তু একেবারেই দেখছি যে প্রতিদিন এমন কিছু কথা বলছেন। আমার টাকাই আমাকে দিয়ে বলছেন যে তোমায় টাকা দিলাম, আমার টাকাই এখন জমা দিতে না বলে বলছে তোমার হাতে টাকা দিলাম। এ তো আমার টাকাই আমার হাতে রয়েছে, আবার নতুন করে দিলেনটা কি? এই যে কত দিলেন আর কত পেলাম, এই হিসেবটা কিন্তু মিলছে না।
কেন্দ্রের সমালোচনা করে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা কি বলেছেন শোনাবো। अकेले मार्च, अप्रैल और मई माह में फल, सब्जी और फूल पैदा करने वाले किसान को 10,000 करोड़ रुपए से अधिक का नुकसान हुआ है। इस प्रकार से किसान को अकेले रबी फसलों में और पिछले लगभग 2 माह में 50,000 करोड़ रुपए से अधिक का नुकसान हुआ। थी कि किसान के नुकसान की भरपाई बारे एक पैकेज दिया जाएगा, परंतु एक फूटी कोड़ी भरपाई के नाम पर किसान को नसीब नहीं हुई। নির্মলা সীতারামনের এই ঘোষণার সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন শোনাবো। সবই ভবিষ্যতে কি হতে পারে, প্ল্যানিং কি হতে পারে, নতুন নতুন ভাবনা কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন দরকার ছিল প্যান্ডেমিকে এই মুহূর্তে কিভাবে আমরা মানুষগুলোকে বাঁচাবো, ইমিডিয়েট সে প্রসঙ্গ আসেনি। বাজেটে আগামী 1 বছর ধরে আলোচনা হয়, বাজেট আগামী 5 বছরের জন্য প্ল্যানিং। এটা তো প্ল্যানিং এর একটা ভীষণ ভীষণ ভাব, কাজের কাজটা কিছু হলো না। বিপজ্জনক বরঞ্চ যেটা একটা ইঙ্গিত দিয়ে গেলেন, অত্যাবশ্যকীয় পণ্য আইনের পরিবর্তন হবে। কৃষক তার অপশন থাকবে, সে কোথায় বিক্রি করবে, তার দাম নির্দিষ্ট আগে থেকে হয়ে থাকবে, প্রি ডিটারমিন্ড। এগুলো সব কি পরিবর্তন করে একটা কন্ট্রাকচুয়াল ফার্মিং এবং কর্পোরেটাইজেশন ইন এগ্রিকালচার, যা ওরা বারবার চাইছে, বহুদিন ধরে চাইছে, তাকে কি নির্দিষ্ট করতে চাইছে? পাল্টা জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। আজকের যে প্রেস কনফারেন্স, আমার মনে হয় এর থেকে একটা মেসেজ এসছে যে আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর ভারত। যেন কৃষি ক্ষেত্রকে যত রকম ভাবে হতে পারে উৎসাহিত করার আর শক্তিশালী করা, সেটা আজকে সরকার করেছে, দেখিয়েছে। যেন যারা বিরোধীরা বারবার বলছেন এটা নেই ওটা নেই, তারা তো কল্পনাও করতে পারেননি যে এতদূর হতে পারে বা এই বিষয়ে হতে পারে। টাকা, এত পরিমাণ টাকা আসবে, এটা অনেকটাই রাজ্য সরকারের হাত দিয়ে আসবে। রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবাংলার রাজ্য সরকার হাঁ করে থাকে টাকার জন্য, আর পেলেই সাইফোন দিয়ে টাকাটা কোথায় চলে যায় আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে সেই সতর্কতা সবাইকে রাখতে হবে, এদেরকে সজাগ করতে হবে কৃষকদের অধিকার সম্বন্ধে, এবং তারা যেন অধিকার পান তার সেই দায়িত্বটা আমাদের সবার আছে, নাহলে এই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হবে। কেন্দ্রের এই ঘোষণা সম্পর্কে অর্থনীতিবিদ গৌতম গুপ্ত কি বললেন শোনাবো। এই প্যাকেজগুলোর মধ্যে 8টা প্যাকেজ হচ্ছে আর্থিক অনুদান আর 3টে হচ্ছে প্রশাসনিক। এই প্যাকেজগুলো মূলত সবগুলোই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ধরনের। মানে একটাতে বলা হচ্ছে যে গরু মোষের টিকাকরণ করা হবে, একটাতে বলা হচ্ছে গঙ্গার দুধারে ভেষজ চাষ করা হবে। এখন এগুলো তো খুব ভালো কাজ, এগুলো তো এমনিতেই করা দরকার, এর সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক নেই। যেটা দরকার যে এক্ষুনি মানুষের হাতে কিছু নগদ টাকা পৌঁছানো, সে মানুষটা, তার পরিবারটা কাল কি খাবে, পরশু কি খাবে। এই সব ঘটনাগুলো যেগুলো উনি প্রস্তাব করছেন, এগুলো কাজে লাগিয়ে অন দ্য গ্রাউন্ড, মানে বাস্তবে নিয়ে গিয়ে তার থেকে যে লাভগুলো হবে সেইগুলো চাষির হাতে পৌঁছে তাতে চাষটা লাভজনক হওয়ার মধ্যে দিয়ে তার উপার্জন বাড়বে, ক্ষেত মজুরে হয়তো কাজ বাড়বে, কিন্তু সেই হতে তো অনেক সময় লাগবে। আমাদের এক্ষুনি যে সংকটটা রয়েছে সেই সংকটটা কিন্তু এখানে একেবারেই অ্যাড্রেস করছে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইটের জবাবে পাল্টা টুইট পার্থ চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলায় এলে আমরা তাকে সাদরে গ্রহণ করব, কিন্তু প্রধানমন্ত্রীর কথা মেনে যদি ভোকাল ফর লোকাল হতে হয় তাহলে কেন গরিব পরিযায়ী ভাই বোনদের খালি পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে? এদের জন্য কেন বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে না? বন্দে ভারত মিশনকে কটাক্ষ করে প্রথমে টুইট করেন পার্থ চট্টোপাধ্যায়। লেখেন, বিদেশ মন্ত্রক কি এটা বিশ্বাস করতে বলছে যে জর্জিয়া থেকে সবাই গুজরাটে ফিরতে চেয়েছেন, কেউ কলকাতায় আসতে চাননি? এমনকি কিরগিজস্তান থেকে বহু মানুষ বিহারে ফিরতে চেয়েছেন, কিন্তু কেউ বাংলায় ফিরতে চাননি। এই অবিচার বন্ধ হোক। মিথ্যাবাদী বিজেপি। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে উদ্দেশ্য করে পাল্টা টুইটে জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি লেখেন, বিমানে কলকাতা যাত্রীদের ফেরাতে পারলে আমরা খুশি হব, যদি রাজ্য সরকার ওই যাত্রীদের জন্য সমস্ত বন্দোবস্ত নিশ্চিত করে এবং কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করে। সীমান্ত পেরিয়ে বাংলায় ফিরতে চাইলেও আমরা তাকে সহযোগিতা করব। এ নিয়ে দ্রুত জবাব আশা করব। পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইট নিয়েই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তার মন্ত্রী মাননীয় পার্থ টুইট করেছেন নাকি কলকাতায় কোনো বিমান আসছে না। আমার প্রশ্ন হচ্ছে, কলকাতায় বাংলার যে লোকেরা বাইরে আছেন, অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, মধ্য আরব, অন্যান্য জায়গায়, বাংলাদেশ,
তাদের আনার জন্য আপনারা কোনো রকম ইনিশিয়েটিভ নিয়েছেন কি? কেন্দ্র সরকারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছেন কি? আমরা কোথাও দেখতে পাইনি। কেবল টুইট করে পার্থবাবু তার দায়িত্ব শেষ করেছেন, কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। এইটা করতে করতে ওনারা ক্লান্ত হয়ে গেলেন। মানুষ বুঝে গেল ওনারা আন্তরিকভাবে চানই না বাংলার যারা বাইরে গেছেন চাকরি বাকরি করতে তারা ফিরে আসুন, কারণ তারা ফিরে যদি আসেন এই বিশাল সংখ্যার মানুষের রাখার ব্যবস্থা করতে হবে, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, তাদের টেস্টের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী আগেই বলে দিচ্ছেন নিজে নিজে বাড়িতে থাকুন, তাদের টেস্ট তো কমপক্ষে করতে হবে। এবং তিনি এটাও বলেছেন যে আসুন আমরা কাজ দেবো, বাংলার বাইরে যেতে হবে না। সত্যি যদি এই কয়েক লক্ষ মানুষ চলে আসেন তাদের কাজ কি দেবেন? যারা আছে তাদের জন্য কাজ নেই। বিভিন্ন দেশে আটকে থাকা এই রাজ্যের মানুষকে স্বাগত জানাতে তৈরি রাজ্য সরকার। এ বিষয়ে সদিচ্ছার কথা অনেক আগেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। তাদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থারও বিস্তারিত বিবরণ ভারত সরকারকে দেয়া হয়েছে। বাংলা উড়ানের জন্য অপেক্ষা করছে স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট করে জানালো স্বরাষ্ট্র দফতর। হুগলি তেলিনীপাড়া কাণ্ডে গ্রেফতার 129 জন। 12 তারিখের ঘটনা পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। যারা ইন্ধন জুগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানালেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। অন্যদিকে আজ ভদ্রেশ্বর পুরসভায় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এরপর চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের সঙ্গে তার বৈঠক হয়। মন্ত্রীর দাবি পুলিশ উপযুক্ত পদক্ষেপ করছে, যদিও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ তেলেনীপাড়া নিয়ে কথা বলতে চাইলেও জেলা শাসক পুলিশ কমিশনার দেখা করতে নারাজ। কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কিছু? মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন, সে অনুযায়ী করছে। এখানে তৃণমূল কর্মী হিসাবে আমরা ফাইটে আছি, বাইটে নেই। চন্দননগরের বিধায়ক যিনি আছেন উনি আজকে চন্দননগরে গিয়ে সিপির সঙ্গে দেখা করেছেন এবং বিভিন্ন থানার যে প্রশাসক আধিকারিকরা আছেন তাদের সঙ্গে দেখা করতে পারেন। আমার এখানে প্রশ্নটা হলো যে গত দুদিন ধরে আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি, ডিএম দেখা করলো না, সিপি দেখা করলো না, শুধুমাত্র তৃণমূলের বিধায়ক বলে আজকে ওনাকে দেখা করতে দেওয়া হলো, উনি সবার সঙ্গে দেখা করতে পারলেন। কোথায় একটা পক্ষপাতিত্ব কিন্তু হচ্ছে। তেলেনীপাড়ায় কিছু মানুষ, শান্তিপ্রিয় মানুষ বলছেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, পার্টির হয়ে কাজ করছে এবং যারা এই ধরনের দুষ্কৃতীরা যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে একসাথে হয়ে কাজ করছে। মানুষ দেখুক যে কিভাবে প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির কি বললেন শুনবো। যারা এটা প্রচার টচার করেছে বা যারা এই গন্ডগোলগুলো পাকিয়েছে অর্গানাইজড হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। মানে মঙ্গলবার যেটা হলো দুপুরবেলা 11:30 সময়, সেটা আমার মনে হয় খুব প্ল্যানফুলি হয়েছে এবং তার জন্য আমরা তদন্ত করে বার করছি কারা কারা ইনভলভ ছিল, কীভাবে ইনভলভ ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছি। অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা 129 জনকে অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত। আমাদের এমপি এখানকার যিনি আছেন তিনিও বলেছেন, তার সঙ্গে কথা হয়েছে।